অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জেলা প্রেস ক্লাবকে সুন্দর মনোরম একটা পরিবেশে অফিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। জেলা প্রেস ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের কাউন্সিলের পরবর্তী প্রথম সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রধান সিনিয়র সহকারী সভাপতি, উপস্থিত এই জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমার আজকে অত্যন্ত আনন্দ লাগছে। আমরা অন্তত বছর তিনেক আগে জেলা প্রেস ক্লাবে মিটিং করতাম কয়েকজন মাত্র সদস্য নিয়ে, কিন্তু আজকে প্রায় 50 জনের উপরে সদস্য আমাদের এই মিটিং উপস্থিত হয়েছেন। আপনারা এসে মন খুলে কথা বলার সাহস পেয়েছেন। আশা করব আগামীতেও আমাদের এই জেলা প্রেস ক্লাবের ছাতার নিচে আমরা একতাবদ্ধ হয়ে থেকে কক্সবাজার জেলাবাসীকে সেবা দান করে যাবেন আপনাদের লেখনের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই জেলা প্রেস ক্লাবে সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিকও এবং অন্য পেশায় জড়িত এমন অনেক লোক আছে। যেমন আমাদের এই জেলা প্রেস ক্লাবের সাংবাদিক পেশার পাশাপাশি ডাক্তারও আছেন, একাধিক লয়ারও আছেন, একাধিক কলামিস্টও আছেন এবং একাধিক উন্নয়ন কর্মীও আছেন। তাইলে আমরা জেলা প্রেস ক্লাবের মাধ্যমে কক্সবাজার জেলাবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরতে পারব। কোথাও যদি কোনো সাংবাদিক লেখনের মাধ্যমে হ্যারাস হয় এবং অন্যায়ভাবে তাকে নাজেহাল করা হয়, তার পাশে দাঁড়াতে জেলা প্রেস ক্লাব সর্বদা প্রস্তুত এবং তার পাশে দাঁড়াতে আমাদের প্রয়োজন মধ্যে আইনের দিক দিয়ে সহযোগিতা করতে আমাদের এই জেলা প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট বৃন্দ রয়েছে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, জেলা প্রেস ক্লাবের আলোচনাতে সাংবাদিকদের যারা উপস্থিত হয়েছেন কারো কোনো এ পর্যন্ত দুর্নাম আমরা তদবির, বিভিন্ন দপ্তরের তদবির, চাঁদাবাজির রেকর্ড খবর আমরা পাইনি। আল্লাহ, এটা আমাদের ভালো লাগতেছে যে সাংবাদিক নামদারি কতিপয় ব্যক্তি বিভিন্ন দপ্তরে গিয়ে চাঁদাবাজি করে এবং অ্যাটাকও হয়, নাজেহালও হয়, লাঞ্ছনার শিকার হয়। কিন্তু জেনুইন সাংবাদিক যারা আমাদের জেলা প্রেস ক্লাবে যারা তালিকাভুক্ত হয়েছেন, সদস্য হয়েছেন, ওই জাতীয় সাংবাদিক আমাদের জেলা প্রেস ক্লাব আল্লাহর মধ্যে নেই। আমাদের জেলা প্রেস ক্লাব অরাজনৈতিক একটা সংগঠন। নিজস্ব মতামত অনুসারে কেউ রাজনৈতিক দলে জড়িত তা করছে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের জেলা প্রেস ক্লাবে যারা আছেন তারা নির্ভীক কলম সৈনিক। আমাদের সিনিয়র সাংবাদিকরা আছেন, কলম সৈনিকরা আছেন এবং ভালো লেখক আছেন যারা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য সর্বদা প্রস্তুত। প্রিয় বন্ধুগণ, সত্যিকারের সাংবাদিকরা যদি চান একজন নিচু মনের নেতাকে
তার ভালো কাজের উপর ভিত্তি করে দেখতে দেখতে তাকে বহু করে নিয়ে যেতে পারে, বড় নেতা তৈরি করতে পারে। যদি সাংবাদিকরা চান কোন নেতা কলঙ্কময় জীবন যাপন করছে, সে কিন্তু জেলার বড় নেতা, তাকে সাংবাদিকরা লিখতে লিখতে মাটির লগে সয়ে দিতে পারে। সেই কলম সয়ে নিয়ে আপনারা আপনাদের সেই কলম যে কোনো নেতৃত্বের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে নয়। আপনাদের কলম ওই অফিসারের বিরুদ্ধে যিনি ঘুষ খান, দুর্নীতি করেন। আপনাদের কলম কোন বাহিনীর বিরুদ্ধে নয়, ওই বাহিনীতে দুর্নীতিবাজ যে কর্মকর্তা আছে তার বিরুদ্ধে লেখা। যেমন আমরা খবর পেয়েছি গত মাসখানেক ধরে গুমদুম, বালুকালী, তুমরু এলাকা দিয়ে অহরহ নিত্য প্রয়োজনীয় পণ্য মিয়ানমারে পাচার হচ্ছে। লক্ষ লক্ষ টাকার মালামাল, বাংলাদেশীয় পণ্য যেগুলো আমাদের দরকার সবসময়, এগুলো পাচার হচ্ছে। সার পাচার হচ্ছে, রাসায়নিক দ্রব্য দিয়ে ওখানে তারা নাকি বোমা, হাত বোমা তৈরি করতেছে। পেরেক পাচার হচ্ছে সেই বোমায় ব্যবহার করার জন্য। আর ওখান থেকে আসছে ইয়াবা ও আইস। আমাদের সীমান্তরক্ষী বিজিবি বাহিনী হাতের চোখে পড়লে তারা কিন্তু সেগুলো জব্দও করছে। তবে আমাদের প্রশ্ন হলো, সীমান্তে সীমান্ত অতন্ত্রে প্রহরীরা থাকতে কি করে রাতের বেলায়, দিনের বেলায় এসব পণ্য পাচার হয়? আমরা সেই প্রশ্ন আমাদের কক্সবাজারের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানের কাছে রাখতে চাই, যাতে আমাদের দেশীয় পণ্য, ডাল, চাল, পেঁয়াজ, রসুন, তেল, জ্বালানি এসব পাচার হচ্ছে মিয়ানমারে। এইসব মিয়ানমারে পাচার হওয়ার কারণে পুতবালন, উকিয়া, কোটবাজার, খোয়াইকং, বালুকালী, ফালনকালী, থাইনকালী এই সমস্ত এলাকায় এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অত্যধিক বেড়ে গেছে। আমরা সেই সীমান্ত এলাকার অতন্ত্র প্রহরীদেরকে অনুরোধ জানাবো, যাতে কাঁটা তারের বেড়ার মতো হয়ে হলেও, হাতে হাত ধরে হলেও যাতে ভূগোলের নিচে দিয়ে মালামাল পাচার হয়ে যেতে না পারে, সেই পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের জেলা প্রেস ক্লাব সভাপতি মহোদয় বলেছেন, আমরা আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। যে একটা কথা বলেছেন উনি, সাংবাদিকদের দুর্নাম আছে, শুধু নেন দেন না। কিন্তু কক্সবাজার জেলা প্রেস ক্লাব, আপনারা দেখেছেন হয়তো পত্রপত্রিকায়, পাহাড় দোষে দিককুল এলাকায় একই পরিবারে 3 জন নিহত হয়েছে। সেই পরিবারের ঘরে উঁচু পাহাড়ে আমরা অনেক দূরে গিয়ে জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ওই পরিবারের যে ব্যক্তি কর্তা বেঁচে আছেন তার হাতে আমরা নগদ অর্থ সহায়তা দিয়েছি। এটা আমাদের জেলা প্রেস ক্লাবের জন্য একটা অর্জন, সেটা পাওয়া। আমরা জেলা প্রেস ক্লাব শুধু লেখনের মাধ্যমে নয়, আমরা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সশরীরে গিয়ে, সরজমিনে গিয়ে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা মনকুল আজকে বলবেন আমাদের করণীয় কি, ভবিষ্যৎ আমরা কি কি করলে জেলা প্রেস ক্লাবের মাধ্যমে আমরা জেলাবাসীকে সহযোগিতা দিতে পারবো, আমরা জেলাকে আরও উন্নত করতে পারবো, আমরা পর্যটন নগরী কক্সবাজারকে বিদেশে আরও পরিচিতি কিভাবে আমরা ফুটিয়ে তুলতে পারবো, এই সমস্ত ব্যাপার নিয়ে, এবং কোথায় ভুল দুর্নীতি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে লিখলে যাতে আমরা এইসব দুর্নীতি বন্ধ করার জন্য লিখতে পারি, সেই ধারণাটুকু আপনারা আমাদেরকে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের আজকের উপস্থিতি দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের উপস্থিত সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জেলা প্রেস ক্লাবের আজকের এই মাসিক সম্বন্ধ সবাই অনেক বিজ্ঞজন, অনেক জ্ঞানী সাংবাদিকরা আজকে এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম বলছি না, সকলের প্রতি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা সামনে বসে আছেন তারা অনেক যোগ্য এবং সম্মানিত ব্যক্তি। আপনাদেরকে আমরা সামনের সারিতে বসাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আগামীতে যখন আমাদের কোনো সমন্বয় সভা হবে আমরা সবাই সমান, আমরা ইউ শেপে বসবো, অথবা কোনো রেস্টুরেন্টে হোক অথবা এখানে হোক, আমরা যেন সবাইকে সমান মর্যাদা, সবাইকে সবার সম্মানটুকু যেন আমরা দিতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। এখানে জেলা প্রেস ক্লাব করতে গেলে বা যে কোনো সংগঠন করতে গেলে অনেক রাগ, অভিমান, অনুযোগের জায়গা অনেক বেশি থাকে। এই রাগের জায়গাগুলোকে কমানোর জন্য, অভিমানের জায়গাগুলোকে কমানোর জন্য আমরা দুটা মানুষ এখানে আছি। যদি সভাপতি, সম্পাদক, সাংগঠনিক বা যারা দায়িত্বরত তাদের প্রতি যদি আপনাদের কোনো ক্ষোভ থাকে, সেই ক্ষোভ কমানোর জন্য আমরা দুটা ছোটো মানুষ এখানে আছি। এরশাদ ভাইয়ের সাথে আপনারা সমন্বয় করতে পারেন, আমার সাথে সমন্বয় করতে পারেন। আপনাদের দুঃখের কথাগুলো ওনাদেরকে বলবেনই, পাশাপাশি আমাদেরকে বলবেন। আমরা এতটুকু কথা দিচ্ছি এরশাদ ভাই এবং আমি, যেখানেই দূরত্ব হবে সেখানে আমরা কাছে নিয়ে আসার জন্য আমরা সেতু বন্ধন হিসেবে আমরা কাজ করব। নেতৃত্ব দিবেন আপনারা, কাজ করবেন আপনারা, সামনের দিকে যাবেন আপনারা, পেছনের দিকে থাকবো আমরা। আপনাদেরকে সাপোর্ট দেওয়া হলো আমাদের মূল লক্ষ্য। লিডারশিপের জায়গায় থাকবেন আপনারা। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আজকে এখানে আছেন, বা আমরা এটা ডিসেম্বর পর্যন্ত আমরা আমাদের সদস্য সংগ্রহ করব। ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের 31-এর পরে আমরা আর কোনো সদস্যকে আমরা আমাদের এখানে আর ইনক্লুড করব না। অর্থাৎ ডিসেম্বরের 31 হলো আমাদের জন্য সর্বশেষ সময়। আমরা উপজেলা ভিত্তিক সফর করব, উপজেলায় আমরা যাব, সেখানে মেধাবী সাংবাদিকগুলোকে আমরা সংগ্রহ করব। এক উপজেলা থেকে যদি একজনও পাই, এক উপজেলা থেকে দুজনও যদি পাই, মেধাবী লোকগুলোকে, মেধাবী সংবাদ কর্মীগুলোকে আমাদের আমব্রেলার নিচে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। তবে সেটা চলবে ডিসেম্বরের 31 পর্যন্ত। এরপরে 2025-এর 10 তারিখে, জানুয়ারির 10 তারিখের মধ্যে আমরা এটাকে একদম ডাটাবেস করে ফেলবো। আমাদের সাংবাদিক কারা আমরা কম্পিউটারাইজড করে ফেলবো, আমরা ডাটাবেস করে ফেলবো। এরপরে গিয়ে 25 সালের জানুয়ারির পরে গিয়ে আমাদের এখানে ঢোকার কোনো রাস্তা থাকবে না। সব রাস্তাগুলো, কারণ আমাদের একটা লিমিটেশন আছে, আমরা চাইলেও 50-এর বেশি বা আরও বেশি আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমাদের একটা ধারণ ক্ষমতা আছে। আপনাদেরকে এই ঘোষণা দিতে চাই, আমি আর এরশাদ ভাই এখানে আছি, আপনারা যারা এখানে আছেন, আমাদের কোনো সদস্যের যদি মৃত্যুবরণ করে তার সমস্ত দাফন কাফনের ব্যবস্থা জেলা প্রেস ক্লাব করবে, তাদের অর্থায়নে। এইটা আপনাদেরকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে কথা দিচ্ছি। আমাদের কোনো সদস্য, আমাদের ডাটাবেজের অন্তর্ভুক্ত জেলা প্রেস ক্লাবের কোনো সদস্য যদি স্বাভাবিক মৃত্যু হোক, অস্বাভাবিক মৃত্যু হোক, তার দাফন কাফনের ব্যবস্থা করার দায়িত্ব হলো জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যারা আছে, ইনাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা গ্রহণ করলাম। দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমাদের কোনো সদস্য যদি অসুস্থ হয়, তাকে যতটুকু পারি, আমরা কথা দিতে পারবো না কতটুকু আর্থিক সহায়তা আমরা করতে পারবো, তাকে, তার পরিবারকে এবং তাকে অর্থ সহায়তা দেওয়ার দায়িত্ব হলো আমাদের জেলা প্রেস ক্লাবের। এবং আজকে যারা এখানে আছেন, এই যে আমরা অনেকগুলো একটা সংগঠনকে দাঁড় করানোর জন্য পেছনে অনেকগুলো সাপোর্ট দরকার হয়। আমরা বলেছি এখানে কোনো ফি লাগবে না, আমরা সবার জন্য মুক্ত। আমরা চাইলে পরে প্রয়োজন বোধ আপনাদের কাছ থেকে চেয়ে নিব 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো চাঁদা এখানে হবে না, কোনো চাঁদা নেই, একদম চাঁদা ছাড়া সবাই আমরা এখানে চলবো। যখনই প্রয়োজন হবে বলবো যে হায়দার নিজাম ভাই আমাদেরকে টাকা দেন, 200 টাকা দেন। যখন প্রয়োজন হয় আমরা বলবো যে আমাদেরকে ম্যাক্স বাই 2000 টাকা দেন। আমরা মানি রিসিপ্টের ব্যবস্থা করবো, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। আমার কাছে মনে হয় যারা এখানে আছে, আগামী 2 বছর প্রেস ক্লাব চালানোর মতো, 3 বছর প্রেস ক্লাব চালানোর মতো সেই সক্ষমতা আমাদের আছে। আমরা 20 টাকা, 50 টাকা, 100 টাকায় আমরা যাব না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল হিসাব থাকবে। প্রতি মাসে মিটিংয়ে সেই হিসাবটা স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে এবং আমরা চেষ্টা করব 2 মাস পর পর মিটিং হবে। প্রতি মাসে মিটিং হবে, কিন্তু 2 মাস পর পর আমরা চেষ্টা করব কোনো রেস্টুরেন্টে রাতের বেলা আমরা একসাথে যেন ডিনার করতে পারি। একসাথে আমাদের ডিনারও হবে, একসাথে আমাদের মিটিংও হবে, দুইটা একসাথে হয়ে যাবে আমাদের, যেন একটু নিত্য নতুনত্ব আসে। 2 মাসে না পারলে 3 মাসে আমরা একটা ডিনার মিটিং করব এবং প্রতি মাসে তো মিটিং হবেই। পাশাপাশি আরেকটা আপনাদেরকে জানাতে চাই, আমরা নিজেদেরকে, কেউ যেন আমাদেরকে বলতে না পারে অনিবন্ধিত, কেউ যেন আমাদেরকে বলতে না পারে আমাদের কোনো কিছু নেই, আইনগত ভিত্তি নেই, তার জন্য আমরা সব কিছু প্রকাশ করব না। এটা আপনাদের সাথে আমরা কোনো কিছু প্রকাশ করছি না, কিন্তু আমরা অর্ধেক চলে গিয়েছি জার্নি, 50% আমরা চলে গিয়েছি। আর 50% হলে আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন হয়তো মাসখানিকের মধ্যে। এইটা আমাদের মধ্যে থাকুক, এইটা কয়েকজনের মধ্যে থাকুক, এটা চলছে, এটা ঢাকা থেকে অনুমোদনটা হবে এবং ঢাকার সাথে আমাদের ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেই বিষয়টা আমরা দেখছি। হয়তো 1 মাসের মধ্যে আপনারা সাইনবোর্ডে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার এত। সুতরাং এখানে একটা বৈধ বিষয়টা এখানে আসবে। থার্ড, 4th নম্বর যে কথাটা আপনাদেরকে বলতে চাই,
আমাদের কোনো একজন আমাদের জেলা প্রেস ক্লাবের মেম্বারের বিরুদ্ধে যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালায়, কেউ যদি আমাদের সদস্যদের বিরুদ্ধে যদি কেউ সোশ্যাল মিডিয়াতে আজে বাজে লেখে, ইতিমধ্যেই আমরা একজনের বিরুদ্ধে মামলা করেছি। কে এসে বলবো না, কার জন্য হয়েছে সেটাও বলবো না, সেটা খুব থাকুন। আমরা ইতিমধ্যে মামলা করেছি। আমরা যিনি মামলা করেছেন আইনজীবী, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা কোর্টকে যথেষ্ট এভিডেন্স দিয়েছি এবং যেখানে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন ওনারাও আসবেন এবং সরকারের একটা নির্দিষ্ট সংগঠনকে, একটা নির্দিষ্ট সংস্থাকে ইনভেস্টিগেশন করার জন্য দায়িত্ব দিয়েছেন কোর্ট, সেটাও চলমান রয়েছে। সেটা আজকে যদি এক্সের বিরুদ্ধে হয়েছে, এক্সের জন্য আমরা মামলা করেছি, ওয়াইয়ের বিরুদ্ধে হবে, ওয়াইয়ের বিরুদ্ধে আমরা মামলা করব। অর্থাৎ জেলা প্রেস ক্লাবে আমরা যারা আছি আমরা সবাই সমান, সকলের সম্মান রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। এখানে আপনার চেয়ার বড় ছোটো নাই, আমি বড় ছোটো নাই, আমরা সবাই এখানে সমান। ডিগনিটি ফার্স্ট আমাদের কাছে ডিগনিটিটা হলো সবার চাইতে এগিয়ে। এই জন্য সবার সম্মান রক্ষা করা, কেউ যেন মনে কষ্ট পায়, কেউ ব্যথা পায়, সে ধরনের কোনো কাজ আমরা করব না। আমরা 3টা সেমিনার কক্সবাজারে আমরা করব, টু দ্য পয়েন্ট, এবং আমরা সেখানে একদম স্পেসিফিক করে তিনটে আমরা সেমিনার করব। একটা হলো শহরের যানজট, ড্রেনেজ ব্যবস্থা এবং সেটার সমস্যা এবং সেই উত্তরণের উপায়টা কী। সেখানে একটা গোল টেবিল বৈঠক হবে, কক্সবাজার শহরের যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে সরকারি, তাদেরকে নিয়ে যাব। আয়োজন হবে জেলা প্রেস ক্লাব। দ্বিতীয় হলো রোহিঙ্গা সংকট ও রোহিঙ্গা এই সংকট উত্তরণের উপায়। সেখানে আসবে কক্সবাজার। আপনার রোহিঙ্গারা আপনারা জানেন প্রচুর শুটকি তাদের জন্য প্রয়োজন হয়, এই লবণের প্রয়োজন হয়, শুটকিগুলো আসতেছে বাইরে থেকে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের শুটকি কক্সবাজারের মানুষ দিতে পারে। কক্সবাজারের শুটকি উৎপাদন হচ্ছে, এই শুটকিটা যদি ঢাকা থেকে না এনে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে না এনে, এই শুটকি যদি আমার কক্সবাজারের শুটকি যদি আমরা রোহিঙ্গা ক্যাম্পে দিতে পারি, তাহলে আমাদের কক্সবাজারের মানুষ লাভবান হবে। লবণ আমরা আনতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, কক্সবাজার ঈদগাহতে লবণ হচ্ছে, কক্সবাজারে লবণ উৎপাদন হয়। এই লবণ যদি আমরা রোহিঙ্গা ক্যাম্পে দিতে পারি, কক্সবাজারের মানুষ উপকৃত হবে। রোহিঙ্গা সংকট উত্তরণের উপায় আমরা একটা গোল টেবিল বৈঠক করব, যেখানে আরআরসি মহোদয় সহ সবাই আসবে। আয়োজনে লেখা থাকবে জেলা প্রেস ক্লাব, গোল টেবিল বৈঠক হবে, সবাই জানবে জেলা প্রেস ক্লাব কক্সবাজারের সাথে কথা বলছে। এখানে টাকা লাগবে কম, কিন্তু ফোকাস হবেন বেশি, রেজাল্ট আসবে বেশি। আর আমরা যে কাজটা করব, কক্সবাজারের শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে রোহিঙ্গা আসার পরে। কক্সবাজারের কিন্তু উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার কোথাও এখন দেখবেন না যে শিক্ষার আগের মতো অবস্থায় আছে। আপনি টেকনাফ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নাই আজকে 20 বছর, উখিয়া কলেজে আজকে প্রিন্সিপাল নাই আজকে 12 বছর ভারপ্রাপ্ত দিয়ে চলছে, রামুতে 10 বছরের অধিক সময় চলছে ভারপ্রাপ্ত দিয়ে, চকরিয়াতে চলছে ভারপ্রাপ্ত দিয়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত দিয়ে বছরের পর বছর চলতে পারে না। এবং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অঙ্কের শিক্ষক নাই, ইংরেজির শিক্ষক নাই, পর্যাপ্ত শিক্ষক নাই। রোহিঙ্গা ক্যাম্পে সবাই চাকরির জন্য চলে গিয়েছে, আমাদের ছেলেমেয়েরা ইংরেজিতে কাঁচা, অঙ্কে কাঁচা। আমরা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কক্সবাজারকে আমরা যে গোল টেবিল বৈঠক করব, সেখানে শিক্ষা ব্যবস্থার কথা চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিব। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই কক্সবাজারে আর কোনো মন্ত্রী পরিষদ সচিব জন্ম হবে না, হচ্ছে না। কক্সবাজারে নতুন কোনো সচিব হবে না, কক্সবাজারের আর কোনো এডুকেটেড পার্সন হয়তো আসবে না, যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সেটাকে পুনর্বহাল করতে না পারি, সেখানে যদি আমরা কাজ করতে না পারি। আয়োজনে জেলা প্রেস ক্লাব কক্সবাজার, সেটা আমরা এই 3টা বড় বড় ডিসেম্বরের মধ্যে বড় বড় সেমিনার করবো ইনশাআল্লাহ। এবং সবাই জানবে জেলা প্রেস ক্লাব কক্সবাজারের মানুষের সাথে কথা বলে, 10 জনের সাথে কথা বলে এবং কক্সবাজারের মানুষের মনের কথাগুলো তুলে ধরে। আমাদের এখানে পারিবারিক মিলন মেলা ডিসেম্বরের মধ্যে আমরা পিকনিক প্লাস পারিবারিক মিলন মেলা আমরা করব, যেখানে সবাই জানবে তার বাবা জেলা প্রেস ক্লাবের মেম্বার, যেখানে সবাই জানবে, সন্তান জানবে কক্সবাজারের জেলা প্রেস ক্লাব নামে একটা প্রেস ক্লাব আছে, তার ওয়াইফ জানবে এখানে কক্সবাজার প্রেস ক্লাব নামে একটা জেলা প্রেস ক্লাব আছে। এটা পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরি করার জন্য, নিজেদের মধ্যে একটা স্ট্রং বন্ডেজ তৈরি করার জন্য আমরা সেই কাজটা করব। আমরা গঠনতন্ত্র করার জন্য এখানে কাজ শুরু করেছি। এখানে একটা স্পেসিফিক একটা গঠনতন্ত্র এখানে হবে। আগামী 15 দিনের মধ্যে একটা গঠনতন্ত্র হবে এবং আগামী মাসিক মিটিংয়ে গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে। সবাই মিলে আলোচনা করে গঠনতন্ত্র যদি আপনারা অ্যাপ্রুভাল করেন, পরের মাস থেকে গঠনতন্ত্র অনুযায়ী সেটা চলবে। গঠনতন্ত্রে লেখা থাকবে আপনি কী করলে আপনার পদ থাকবে এবং কী ধরনের কাজ করলে আপনার আপনার পথ থাকবে না, সেটাও লেখা থাকবে। এই বিষয়টা আপনাদের জন্য আপনাদের সদয় অবগতির জন্য বলা হলো। এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে আমাদের জন্য এক টুকরো জায়গা হয়, আমাদের জন্য এক টুকরো যেন জায়গা হয়। আমরা মানুষ আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, ফিনান্সিয়াল সাপোর্ট করার মতো মানুষ আছে। আমরা 1 খণ্ড জমিতে 2025 সালের মধ্যে আমরা চলে যাব। এবং কক্সবাজারে আমরা এখানে প্রেস ক্লাবের জন্য আমরা গাড়ি দিতে চেয়েছিলাম, আমরা দিতে পারি নাই। এনজিওরা
আমরা উকিয়া প্রেস ক্লাবের জন্য গাড়ি দিতে চেয়েছিলাম, আমরা পারি নাই, কারণ আমাদের মধ্যে সমন্বয় ছিল না। ইউএন গাড়ি দিতে চেয়েছিল, কিন্তু সমন্বয়ের অভাবে আর সেই গাড়িগুলো আমরা দিতে পারিনি। আপনারা জানেন ইউএন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি দিয়েছে, বিভিন্ন কলেজে গাড়ি দিয়েছে। আপনারা জানেন কোনো ইউএন ডেলিগেট যখন রোহিঙ্গা ক্যাম্পে যায়, সাংবাদিকরা মোলার টাঙ্কি বুঝেন তো, যে আপনার যে যানবাহন যেগুলো আছে রাস্তায়, যেগুলো চলার অনুপযোগী, তারা ওইগুলো দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দৌড়ায় যায় ওনাদের ছবি তোলার জন্য, ওনাদের নিউজগুলোকে কাভার করার জন্য। তাহলে সাংবাদিক ভাইদেরকে কোনো একটা গাড়ির দরকার নাই যে গাড়ি দিয়ে ওনারা নিউজ করার জন্য রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, যেখানে ইউএন ডেলিগেটরা আসবেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আসবেন, তাদের গাড়ির বহরে আমাদেরকে একটা গাড়ি থাকা উচিত নয়। সুতরাং আমরা এগুলো নিয়ে চিন্তা করছি। হয়তো এমনও হতে পারে 2025 সালে আমরা নিজস্ব ভবনও হইতে পেতে পারি এবং একটা ছোট্ট হয়তো আমরা গাড়িও পেতে পারি। সেই প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে, যোগাযোগ শুরু হয়েছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমরা দুর্গাপূজা যে আছে, 3টা দুর্গাপূজা মন্দিরকে আমরা ক্যাশ নগদ অর্থ সহায়তা আমরা দিব। আর ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কাছে সবার ধর্মকে আমরা রেসপেক্ট করব, সবার প্রতি সবাই যেন সবার ধর্ম পালন করতে পারে, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। আমরা 3টা দুর্গাপূজা 3টা মন্দিরকে আমরা নগদ অর্থ সহায়তা প্রদান করব বলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা উপজেলাগুলো আমরা সফর করব, আগামী 2 মাসের মধ্যে সমস্ত উপজেলাগুলো সফর করব। আমরা সেখানে সৌজন্য সাক্ষাৎ করব, কোনো ফোন দিয়ে নয়, আমরা মৌখিকভাবে সাক্ষাৎ করব ওসির সাথে, ইউনুর সাথে। এবং আমরা যে উপজেলা সফর করব ওই উপজেলার আমাদের যে এখানে নেটওয়ার্কের সাথে আমাদের জেলা প্রেস ক্লাবে যে উপজেলার তাকে আমরা সাথে নিয়ে যাব, ওসি মহোদয়কে আমরা পরিচয় করিয়ে দিব ওনাকে, যে উনি এই এলাকার মানুষ, আমাদের জেলা প্রেস ক্লাবের সাথে আছেন, তাহলে ওই উপজেলায় যেন উনি স্মুথলি কাজ করতে পারে, এই জিনিসটা আমরা করব। আমরা 2টা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং করব আমরা সাংবাদিকদের জন্য। সেই ট্রেনিংটা আশা করছি চলতি মাসে একটা হবে, পরের মাসে আরেকটা হবে। আমাদের এখানে যারা আছেন দিনব্যাপী ট্রেনিংগুলোতে আপনারা আসবেন, কিভাবে সংবাদ লিখতে হয়, কিভাবে ইতিবাচক সংবাদ লিখতে হয়, এইটার উপরে আমাদের এক্সপার্টরা এটার উপর আপনাদেরকে ট্রেনিং দিবেন। এখানে একজন কম্পিউটার ম্যান দেওয়া হবে, একটা কম্পিউটারে একজন কম্পিউটার ম্যান থাকবে এখানে, একদম বিকাল 3টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত একজন কম্পিউটার ম্যান থাকবে। তার সমস্ত আপনাদের সমস্ত নিউজগুলো সে চ্যানেলে সাপোর্ট দিতে পারবে। আমরা যেখানে তাকে ইমেল করে দেবো, সে দ্রুত এটার উপর কাজ করবে। একজন কম্পিউটার ম্যান এখানে থাকবে, অলওয়েজ সে এখানে এই সাপোর্টটা দিবে। এই বিষয়টা আপনাদের সদয় অবগতির জন্য বলছি। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করব স্বচ্ছতা এবং জবাবদিহিতা করার জন্য। আমরা আপাতত চাঁদার দিকে যাচ্ছি না, কারোর কাছে টাকা চাচ্ছি না, কারণ এটা নিয়ে একটা হইচই হতে পারে। যতদিন না পর্যন্ত এখানে সাপোর্ট দেওয়ার মতো মেন্টালিটি সাপোর্ট থাকবে, আপনাদেরকে আমরা যে কত টাকা সাপোর্ট দিয়েছি সেটাও আপনাদের কাছে প্রচার করা হবে, সেটাও আপনাদেরকে বলা হবে। তার মানে আপনাদের কাছ থেকে চাঁদা না নেওয়া মানে আপনাদেরকে ছোটো করা নয়। কারণ আগে আমার হাতে 5 টাকা আছে, এরশাদ ভাইয়ের হাতে 5 টাকা আছে, এগুলো শেষ হয়ে যাক। এগুলো শেষ হয়ে গেলে আপনার 5 টাকা আমরা খরচ করব, কারণ আমরা সবাই ভাই। আমার ভাই যখন বিপদে পড়বে তখন আমি এগিয়ে আসবো, আমি যখন বিপদে পড়বে আমার ভাই এগিয়ে যাবে। আরেকটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই, নীতিগতভাবে আমাদের জেলা প্রেস ক্লাবের কোনো মেম্বার যদি কোনো বিপদগ্রস্ত হন, নীতিগতভাবে নৈতিকভাবে বিপদগ্রস্ত হন, রাতের 3টা বলেন, 4টা বলেন, 5টা বলেন, যখনই বলেন, আপনাকে যদি ফায়ার সার্ভিসের মতো আমরা যদি সহায়তা করতে না পারি, এই সামনের সারিতে আমরা থাকবো না, আমরা আপনাকে রাতের 3টার সময় উদ্ধার করার দায়িত্ব আমাদের ফায়ার সার্ভিসের মতো। তবে হ্যাঁ, মাদক সংক্রান্ত কোনো বিষয়, দর্শন সংক্রান্ত কোনো বিষয়, যেগুলো সমাজের বহির্ভূত, আইন বহির্ভূত কোনো বিষয় হলে আপনাকে হয়তো নৈতিক সাপোর্ট আমরা দিতে পারবো না। যদি অন্যায়গতভাবে হয় আমরা দিতে পারবো, যদি ন্যায়গতভাবে যদি কোনো সাপোর্ট দেওয়া লাগে, যদি আপনি সেই সাপোর্ট পাওয়ার রাইটস থাকে, আপনাকে আমরা ফায়ার সার্ভিসের মতো, ফায়ার সার্ভিস যেতে যতক্ষণ লাগবে তারও আগে আমরা আপনার দরবারে পৌঁছে যাব, আপনার ওখানে আমরা পৌঁছে যাব। সেই বিষয়টা আপনাদেরকে কথা দিচ্ছি, এটা আপনারা মাথায় রাখবেন। শেষে একটা কথা বলবো, আমাদের কক্সবাজারের মানুষ, আমি সহ আমাদের সবার ইগো আছে। আমাদের ইগোর কারণে আমাদের সংগঠনগুলো নষ্ট হয়ে যায়, আমাদের ইগোর কারণে আমাদের সংগঠনগুলো নষ্ট হয়ে যায়, নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। আপনাদের কোনো বিনীত অনুরোধ, আপনাদের কোনো দুঃখ থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন না, কোথাও বলবেন না, আমাদের কাছে আসবেন। সভাপতি সেক্রেটারিকে বলতে না পারলে আমাদের কাছে আসবেন, আমাদেরকে বলবেন আপনারা যে এই সমস্যা হয়েছে, সেই সমস্যা আমরা করব। কিন্তু ইগো যেন আমাদের না থাকে, আমরা সবাই সমান। আর ইতিমধ্যেই আমাদের জেলা প্রেস ক্লাব, এই জেলা প্রেস ক্লাব প্রমাণ করে দিয়েছে। জেলা প্রশাসকের ওখানে মিটিং হয়েছে, সেখানে লোকজন কথা বলেছে। ডিসি অফিসে, এসপি অফিসে মিটিং হয়েছে, আমাদের জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে
যোগ্যতা নিয়ে কথা বলেছে, যারা ইংরেজিতে কথা বলার ক্যাপাসিটি আছে তারা ইংরেজিতে বলেছে, যাদের বাংলা শুদ্ধভাবে বলার কথা তারা বলেছে। এখন আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না, আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরাই, আমরা কারো প্রতিদ্বন্দ্বিতা না, কারো ক্ষতি করা, কারো উপর জোর খাটানো এবং কারোর সাথে নেতিবাচকভাবে প্রতিযোগিতা করা, এটা আমাদের কাম্য না। আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, আমরা কারোর সাথে প্রতিযোগিতা করার জন্য এখানে আসি নাই। সাংবাদিক কক্সবাজারে যারা আছে সবাই একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের আত্মীয়। সকল সাংবাদিকরা যখন বিপদে পড়বে জেলা প্রেস ক্লাব এগিয়ে যাবে। শুধু জেলা প্রেস ক্লাবের সদস্য বলে এমন কোনো কথা নেই। যেখানে সাংবাদিক নির্যাতিত হবে, যেখানে সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবে, সেখানে নৈতিক সাপোর্টটা আমাদের থাকবে। আমরা সবাই একই শহরে বসবাস করি, সবার সাথে সবার একটা আন্তঃসম্পর্ক রয়েছে, আত্মীয়তা রয়েছে। সে আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন না হয়। কোনোভাবে আমরা কারো কুৎসা রটনা করবো না, কারো সমালোচনা করব না, কারো যোগ্যতা নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা গঠনমূলক সমালোচনা করব, গঠনমূলক আলোচনা করব এবং সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কক্সবাজারের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমাদের লক্ষ্য একটাই, কক্সবাজার একটা উন্নয়নশীল কক্সবাজার চাই, একটা সুন্দর পর্যটন নগরী কক্সবাজার চাই। এখানে মিনার ভাই, আমার ছোট ভাই মিনার ভাই অনেক কথা বলেছেন, এখান থেকেও কিন্তু খুবই বশবর্তী হয়ে অনেক সত্য কথা উনি বলেছেন, অনেক কথা বলেছেন। এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে, আমরা সবাই মিলে শিখবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, একজনের বিপদে আরেকজন যাব এবং জেলা প্রেস ক্লাব যেটা হয়েছে এই আমব্রেলাটাকে আমরা টিকিয়ে রাখবো। সবার সুস্বাস্থ্য এবং সকলের সহযোগিতা, সকলের সহমর্মিতা, সকলের ভালোবাসা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ জেলা প্রেস ক্লাব কক্সবাজারের কাউন্সিল পরবর্তী আজকের প্রথম সভা আমাদের সম্মানিত প্রধান সমন্বয়ক কক্সবাজারের তারকা সাংবাদিক জনাব ইরফান সাহেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, রেডিও সৈকতের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত রেডিও সৈকতের হেড অফ নিউজ। অনেকেই মনে করেন যে আমাদের জাহাঙ্গীর ভাই এনজিও ব্যক্তি, কিন্তু আমরা অনেকেই আনরেজিস্টার্ড অনেক পত্রিকায় কাজ করি। উনি তথ্য মন্ত্রণালয় অনুমোদিত একটি সংবাদ মাধ্যমের হেড অফ নিউজ, রেডিও সৈকতের হেড অফ নিউজ এবং পোস্টনের সহকারী পরিচালক জনাব জাহাঙ্গীর আলম ভাই। আমি সময় 7 তারিখ জেলা প্রেস ক্লাব কক্সবাজারের কাউন্সিল হয়েছে, আমাদের কান্তের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অপরিকল্পিত অনেক কাজ করেছি। অপরিকল্পিত বলবো এই কারণে, কারণ আমরা এইভাবে মিটিং করে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করিনি। তাহলে প্রশ্ন আসতে পারে আমরা অপরিকল্পিত কাজ করলাম কেন? কারণ আমাদের প্রেস ক্লাব দাঁড় করানোর জন্য আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জগুলো জয় করার জন্য আমাদের কিছু অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার বাইরে আমাদের কিছু কাজ করতে হয়েছে। প্রথমে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জেলা প্রেস ক্লাব যেখানেই যাবে পরিচিত হলে আপনি জেলা প্রেস ক্লাবের মাধ্যমে সম্মানিত হবেন। আমি তৌহিদ বেলাল, আগে হচ্ছে জেলা প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাবের সেলিম, জেলা প্রেস ক্লাবের নাজাম, জেলা প্রেস আপনার, জেলা প্রেস আকবর চৌধুরী, এইভাবেই আসবে। আগে হচ্ছে জেলা প্রেস ক্লাব। জেলা প্রেস ক্লাব যদি এস্টাবলিশ হবে তখন আমি আপনি পরিচিত হব। কারণ কেউ যদি প্রথম আলোতে সাংবাদিকতা করে আগে প্রতিষ্ঠান যত বেশি এস্টাবলিশ হবে, পরিচিত হবে, তত আমরা সম্মানিত হব, এস্টাবলিশ হব, পরিচিত হব। এই জন্য জেলা প্রেস ক্লাবকে দাঁড় করানোর জন্য আমরা কিছু অপরিকল্পিত সিদ্ধান্তের বাইরে, আলোচনার বাইরে, কর্মসূচি প্রণয়নের বাইরে আমরা কিছু কাজ করেছি। আজকের পর থেকে আমরা কর্মসূচি অনুযায়ী কাজ করব। আমরা কি কাজ করেছি? আমরা দুর্যোগে প্রক্রিয়াতে ত্রাণ বিতরণ করেছি, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি, পোক্কালিতে দাঁড়িয়েছি। আমরা শহীদ কৃতিত্ব ইনস্টিটিউট, তারাবনেশ্বনা কবরস্থান, আল মুস্তাফা নৌরানি মাদ্রাসা, হোসেন হেফজাখানে আমরা চারা বিতরণ করেছি। আমরা সরকারি পুলিশ সুপার জসিম ভাইয়ের সাথে কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা কথা বলেছি, বৈঠক করেছি। আমরা ডিসি অফিসের মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি, নতুন পুলিশ সুপারের মত বিনিময় অংশগ্রহণ করেছি।
শুধু অংশগ্রহণ করেছি নয়, আমরা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, প্রস্তাবনার মাধ্যমে অন্য অনেক সাংবাদিক সংগঠনের চেয়ে আমরা দৃঢ়ভাবে জোরালোভাবে আমরা অবস্থানটা আমরা জানিয়ে দিতে সক্ষমতা অর্জন করেছি। আমরা কাউকে তেল মারতে যাই নাই। আমরা সুস্পষ্টভাবে ডিসি অফিসের মিটিংয়ে, এসপি অফিসের মিটিংয়ে আমাদের অবস্থান, সুস্পষ্ট বক্তব্য, মতামত আমরা পেশ করেছি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। যদিও অনেক সিনিয়র সাংবাদিক বলেছে আপনি রহমতুল্লাহ পুলিশ, আপনি কক্সবাজার রহমত হয়ে এসেছেন। উনি কি রহমত হয়ে এসেছেন না গজব হয়ে এসেছেন আমরা এখনো জানি না। এটা তার কাজের মাধ্যমে 6 মাস 1 বছর ভাবে প্রমাণিত হবে তিনি আমাদের জন্য রহমত না গজব। আমরা আগে বলি নাই যে আপনি আমাদের জন্য রহমত, আমরা বলেছি আপনি কক্সবাজার, আপনাকে আবার স্বাগত জানাই। কক্সবাজারে কাজ করতে গেলে আপনাকে এই পয়েন্টে হাত দিতে হবে। আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা প্রস্তাবনা দিয়েছি, দাবি জানিয়েছি। এটা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কথা বলেছি, আপনাদের পক্ষ থেকে। অনুরূপভাবে আমরা এরপরে গিয়ে আরও কিছু কাজ করেছি। নির্বাচন কমিশনে আমরা কথা বলেছি, কাজ করেছি। 1 নম্বর অফিসের সাথে আমরা প্রজেক্ট কিছু কাজ করেছি, পাসপোর্ট অফিসে কিছু প্রজেক্ট কাজ করেছি। আমাদের অনেক সাংবাদিকের কিছু ইন্টারনাল সমস্যা ছিল থানায়, পাসপোর্ট অফিসে, এগুলো আমাদের পক্ষ থেকে আমরা কথা বলেছি। আমরা শতভাগ সফলতা অর্জন করেছি। এখানে কথা বলেছি জেলা প্রেস ক্লাবের ব্যক্তি রফিক মাহমুদ, ব্যক্তি আশরাফ ভাই, ব্যক্তি জাহাঙ্গীর ভাই, বিভিন্ন ব্যক্তি তহিদ বেলালের কথা আমরা কাউকে বলে নেন। জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের এই দাবি, আপনি এই কাজটা করবেন নীতি নৈতিকতার ভিত্তিতে, আপনার দায়িত্বের ভিত্তিতে, আপনার যোগ্যতার ভিত্তিতে, আপনার দায়িত্ববোধ থেকে। এরপরে আমরা হোয়াইটং আলিয়াস স্কুল অ্যান্ড কলেজে আমরা অংশগ্রহণ করেছি, তাদের একটা ক্রীড়া প্রতিযোগিতায়। আমরা বিভিন্নভাবে কাজ করেছি, বিভিন্ন সমন্বয়কের সাথে আমরা ব্যক্তিগত কথা বলেছি, চেষ্টা করেছি জেলা প্রেস ক্লাবকে সবার কাছে, প্রশাসনের বিভিন্ন সেক্টরে জেলা প্রেস ক্লাব নামটা পৌঁছিয়ে দিতে আমরা চেষ্টা করেছি। এগুলো ছিল আমাদের অপরিকল্পিত, মানে গ্রহণ না করা কিছু কর্মসূচি আমরা অবসর বা বাস্তবায়ন করেছি। আমাদের একটা টার্গেট আছে, আমরা প্রথম 90 দিনে পজিটিভ কিছু কাজ করব। আমরা প্রমাণ করে দিব সাংবাদিকরা শুধু নেই না, সাংবাদিকরা দেয়। এটা আমরা একটা নজির স্থাপন করেছি। আমরা চেষ্টা করব সাংবাদিকরা যে শুধু নেই না, যে একটা দুর্নাম আছে সাংবাদিকরা নেই, গ্রহণ করে। কিন্তু আমরা গতানুগতিক দ্বারার বাইরে গিয়ে আমরা কিছু কর্মসূচি পালন করেছি এবং আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছি। এখানে আমাদের মধ্যে অনেকের মান অভিমান থাকতে পারে যে সভাপতি সেক্রেটারি গিয়েছে, ম্যাক্স ভাই গিয়েছে, জাহাঙ্গীর ভাই গিয়েছে, সব গিয়েছে, আমি কেন জানি না। সবার পক্ষে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন জানি না এই কথা বলার সুযোগ নেই। কারণ আমাদের আগে জেলা প্রেস ক্লাবটা প্রতিষ্ঠা করতে হবে, সবার কাছে মেসেজটা পৌঁছাতে হবে। যখন যাকে পেয়েছি আমরা দৌড় দিয়েছি। একটা জায়গায় একটা সংস্থার চাঁদা দিবে 100, তখন আমি একটা জেলা প্রেস ক্লাব মতো আমরা দিই। ওই মুহূর্তে তার তো 2জন 4জন যাকে পেয়েছি দৌড় দিয়েছি। আমার পকেট থেকে 200 টাকায় কাউকে দিব, বলেন যে চলেন আমার সাথে। রফিক ভাই চেষ্টা করেছে, এসব ভাই করেছে, জাহাঙ্গীর ভাই করেছে, বা আমরা যারা অনেকেই করেছে। এখানে আমাদের রানা ভাই অ্যাটেন্ড করেছে, আমাদের রতন দা অ্যাটেন্ড করেছে, আমি মানে যারা যাদেরকে যে মুহূর্তে পেয়েছে। কিন্তু আমরা আগামী 30 দিন পরে, আগামী 60 দিনের জন্য একটা মাস্টার প্ল্যান করব। আগামী 60 দিনের একটা আমরা কর্মসূচি প্রণয়ন করব। আপনারা বলবেন আমাদের কী কী করতে পারি, কী কী আমাদের করণীয় থাকতে পারে, আমরা কী কী কর্মসূচি গ্রহণ করতে পারি। এটা আপনাদের প্রস্তাব থেকে চলে আসবে। এই গত 30 দিনে আমাদের কী কী ফল্ট ছিল, কী কী মিস্টেক ছিল, কী কী ভুল ছিল, আপনারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আমরা ফেরেশতাও না, শয়তানও না। শয়তানের জিনের ভুল হয় না, ফেরেশতার ভুল হয় না, মানুষের ভুল হয়। আমরা মানুষ, আমাদের কি ভুল আছে, কী অপূর্ণতা আছে, কী গ্যাপ আছে, আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আমরা সাদরে গ্রহণ করব, শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করব এবং সেই ভুল থেকে, সেই মিস্টেক থেকে করে শিক্ষা নিয়ে আগামী 60 দিন আমরা একটা মাস্টার প্ল্যান করব। আপনারা সবাই বলবেন আমরা অতীতে কী করেছি, আমাদের কি গ্যাপ ছিল, কি ভুল ছিল, এগুলো বলবেন, মন খুলে বলবেন। এবং আগামী 60 দিন আমরা মাস্টার প্ল্যান কী কী করতে পারি। যেমন জেলা প্রেস ক্লাব গঠন করার পরে আমাদের একটা অফিস, নিজস্ব একটা ঠিকানা, একটা আমাদের চ্যালেঞ্জিং ছিল। আমরা অনেক জায়গায় অফিস চেয়েছি, অনেক জায়গায় পেয়েছি, কিন্তু আমরা এই পয়েন্টটা
যেই রুট দিয়ে ডিসি মহোদয় চলাফেরা করেন, এসপি মহোদয় চলাফেরা করেন, সরকারের সমস্ত আমলা আসা যাওয়া করেন, কক্সবাজারের সিভিল সোসাইটি, সুশীল সমাজ, সচেতন সব মানুষ যেই রুট দিয়ে চলাফেরা করেন, এই রুটে অফিস নেওয়াটা আমাদের একটা চ্যালেঞ্জিং ছিল। নিরিবিলির দোতলায় আজ পর্যন্ত কাউকে কোনো অফিস ভাড়া দেয় নাই। নিরিবিলির দোতলা আমরা অফিস নিতে সক্ষম হয়েছি, এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা আগামীতে আরও বড় সড়ো অফিস নেওয়ার আমাদের পরিকল্পনা আছে। কক্সবাজার আমাদের নিজস্ব জমিতে প্রেস ক্লাবের একটা ভবন, সেটা একদম ত্রিফল দিয়ে ঘেরা হোক, আমাদের নেওয়ার একটা পরিকল্পনা আছে। আজকে মিটিংটা আমাদের সংকুলন হচ্ছে, এটা আমরা জানি, তারপরে কেন আমরা এখানে মিটিংটা করছি যে আপনারা সবাই দেখেন আমরা 30 দিনের মধ্যে আপনাদের একটা অফিস উপহার দিতে পেরেছি। আপনাদের সবার বসার ঠিকানা, সবার পরিচয় দেওয়ার ঠিকানা শহীদ সরণিতে, কক্সবাজার সর্বোচ্চ ভিআইপি রোড শহীদ সরণিতে জেলা প্রেস ক্লাব একটা অফিস হয়েছে। এটা যাতে সবাই বলতে পারেন, গর্ব করে অহংকারের সাথে বুক ফুলিয়ে বলতে পারেন। এই জন্য এই অফিসে সবাই আসুক, দেখুক এবং সবাই বসবেন। সারাদিন এটা খোলা থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। আমি আসবো, আপনি আসবেন, সবার জন্য এটা ঠিকানা। আমরা আগামীতে সবার জন্য বসার চেয়ার টেবিলে আমাদের পরিকল্পনা আছে। আপনার ধৈর্য ধরবেন, দোয়া করবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহর রহমত যদি আমাদের পাশে থাকে, সবার একটা সুন্দর বসার পরিবেশ আমাদের প্ল্যান আছে। আমি যে ধরনের টেবিল চেয়ারে বসবো, আপনিও একই ধরনের টেবিল চেয়ারে বসবেন, এই ধরনের একটা টার্গেট প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। ডিসি অফিসে যেভাবে কনফারেন্স রুম আছে, টেবিল আছে, ওই ধরনের একটা কনফারেন্স হল আমাদের করার প্ল্যান আছে। যদি আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা গত 7 তারিখ কাউন্সিল করেছি, কাউকে বলি না যে আপনি 100 টাকা চাঁদা দেন। গত 1 মাস আমরা অনেক বড় বড় কর্মসূচি বাস্তবায়ন করেছি, কাউকে বলি না যে আপনি আমাদের পাশে 10 টাকা নিয়ে পাশে দাঁড়ান। অফিসে চেয়ার টেবিল হয়েছে, সম্মানজনক অফিস হয়েছে, কাউকে বলি না যে আপনারা 10টা টাকা দেন, কাউকে বলি নাই। সর্বোচ্চ আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। ওই যে বললাম সাংবাদিকতা যে শুধু নেই না দেয়, এটা আমরা ডিফারেন্ট কিছু প্রমাণ করার, আপনাদেরকে দেখানোর, জাতিকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই মন খুলে বলবেন কী কী প্রস্তাব আছে, কী কী পরামর্শ আছে, মন খুলে বলবেন, পয়েন্ট দিবেন, আমরা নোট করব। এবং আমাদের কী কী ভুল ছিল, কী কী অপূর্ণতা ছিল, মিস্টেক কোথায় ছিল, আপনারা চোখাঙ্গুটি দেখিয়ে দেবেন। আমরা সাদরে সেগুলো বরণ করব, গ্রহণ করব, ওই অনুযায়ী আমরা কর্ম পরিকল্পনা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগঠনের আমরা যখন প্রায় এক মাস হয়েছে, আমরা 1 মাসে কী করি এ সম্বন্ধে আলোকপাত করবেন আমাদের মাননীয় সভাপতি মহোদয়। মৌলিকতা নিয়ে বিশাল আলোচনা করেছি। আমরা চেষ্টা করব আমরা সেই মৌলিক আলোচনা চিন্তা মাথায় রেখে আমাদের অবস্থা সামনে রেখে। ধন্যবাদ। এখন আমাদের এই সবার সভাপতিত্ব করবেন আমাদের অগ্রগতি শহীদ বেলা উপস্থিতি। এখন আপনাদের সম্মুখে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের জেলা প্রেসক্লাব কক্সবাজার সামনের সম্পাদক এবং প্রধান সমন্বয়ক, সম্মানিত সভাপতি হিসেবে একটা অফিস দেখার জন্য, এটাকে আমরা উদ্বোধন বলবো। এটা তো আমাদের আনন্দ এবং এই ভালোবাসা এবং আন্তরিকতা ভাগাভাগির জায়গা। এটা প্রথম দিন আমাদের, সেই জন্য আমরা সবাই উৎফুল্ল থাকা আমাদের স্বাভাবিক বিষয়। তো আসলে এখানে দুঃখ ভারাক্রান্ত কথাগুলো আপাতত আজকে বললাম না। সাংবাদিকতা আসলে একটা বড় একটা মহৎ পেশা। এটা প্রতিটি কাজের জন্য প্রথম এবং প্রধান যাত্রা হচ্ছে সাংবাদিকতা। আমি যদি সেটাকে বিচার বিভাগ বলি এবং আইন বিভাগ বলি এবং প্রশাসনিক বিভাগ বলি, সর্বস্ত্রের সেকশনগুলো এই সাংবাদিকতা থেকেই কি করা হয়, চিহ্নিত করা হয় কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অসঙ্গতি হচ্ছে, কোথায় ন্যায় হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে। মানুষের অসঙ্গতিগুলো বিশেষ করে সাংবাদিকতায় তুলে আনা উচিত। তবে আজকে
আজকের সবচেয়ে দুঃখিত এবং বাংলাদেশের সবচেয়ে লিড নিউজ হচ্ছে কি জানেন, পরিমণির বাসায় পরিমণি আজকে কি রান্না করেছে। ABCD শিখে, তাকে বলে প্রাথমিক জ্ঞান। ABC শিখে, তাকে বলে প্রাথমিক জ্ঞান। আমি আপনাদেরকে বলতেছি, যারা এই মানের সাংবাদিকতা করে, যারা এই ধরনের সম্মানিত উপস্থিতি, আপনারা যে এখানে সবাই সাংবাদিক, আমার মনে হয় আমার সাথে সবাই দক্ষ এবং পরিপক্ক অভিজ্ঞ। তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সত্যবাদী মানুষকে কল্যাণের দিকে নেওয়া যায়, কল্যাণ মানুষকে জন্মের দিকে নেওয়া যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নেওয়া যায়, ধ্বংস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনারা যে কলম পেশা করতেছেন এটা উত্তম পেশা, আমি আগেই বলেছি, আমি বলবোই। কিন্তু আপনাদের কলম পেশার মাধ্যমে আপনার সত্যটা বলবেন, জাতি মুক্তি পাবে, সমাজ পাবে, অপরাধী শাস্তি পাবে, নিরপরাধ মুক্তি পাবে। সেজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কলম যোদ্ধা হিসাবে এই পেশায় রেখে সোনা অর্জন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সময় সকলকে জানাচ্ছি আমার আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রথম বৈঠক আমরা আজকে নির্ধারণ করবো যে কী হবে কী না হবে, কোথায় কিন্তু কখন কোথায় এবং তার আগে নিয়ে কোথায় দেখুন সেটা নির্ধারণ করা হবে। আমি মনে করি সেটা, কারণ প্রথম বৈঠকে আমাদের কিছুটা গোছানো কাজ করতে হবে। সেক্ষেত্রে গিয়ে আমি আমার বামে আছেন আমার সভাপতি মহোদয়, ডানে আছেন সম্মানিত সেক্রেটারি মহোদয়। আমি ওনাদেরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে, যেহেতু আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি একটা জিনিস অনুরোধ করব, যদি অর্থ প্রেস ক্লাবের যদি মাদক সংশ্লিষ্ট কোনো নেতৃবৃন্দ যদি জড়িত থাকে, আপাতত ওনাকে পেন্ডিংয়ে রাখা। কারণ মাদক হসপিটালের মাদকের আগ্রাসনটা খুব খারাপ, এই জন্য আমরা চাই না জেলা কাজটা পরিচিত হোক। ওনার একটা পেন্ডিংয়ে থাকবে। উনি যখন এখান থেকে খালাস পেয়ে আসবেন, আদালত কোনো দিবেন, তখন উনি সদস্য হতে পারে। কিন্তু এর আগে যদি আমরা করি, আমরা হয়তো জেলা চেষ্টা আমরা একটু কথার সম্মুখীন হব। আমি এতটুকুই বলবো, বাকিটা আপনারা সবাই আছেন, যারা আছেন তারা আমার চেয়ে ভালো বুঝেন, ভালো কাজ করেন, বাকিটা আপনারা। ধন্যবাদ সবাই। এই প্রেস ক্লাবটা কিন্তু 1 মাস বা 2 মাস এরকম বলছেন, এটা আসলে 3-4 বছর ধরে চলছে। আমাদের কিছু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কেউ মেম্বার চলে গিয়েছেন, আবার কেউ যোগ করছেন। সামনে আরও প্রতিযশা সাংবাদিকরা আমাদের এখানে যোগ দিবেন। আর এরপরে আমি রাজীবের কথা দিয়েই শুরু করি। রাজীব যেটা বললেন যে এখানে মেম্বারের ব্যাপারটা, পলিসি একটা ব্যাপার আছে। আমাদের পলিসিতে বাইলজ অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী আমাদের মেম্বার নেওয়া হবে, সাংবাদিকদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা নিব, যাতে আমাদের এখানে বিতর্ক না থাকে। অলরেডি কিছু বিতর্কিত মানুষকে বাধ্য দেওয়া হয়েছে, এটা পরে আমাদের সভাপতি সাহেব ওনার শেষ সমাপনী বক্তৃতাই বলবেন। এবার আমি কিছু নেগেটিভ দুঃখজনক কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের কক্সবাজারকে কিন্তু আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, সারা বাংলাদেশের কাছে হোটেলের শহরের পরপরে সাংবাদিকদের শহর নামে পরিচিত। এত বেশি সাংবাদিক এখানে ডিসির অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 26টা প্রিন্ট মিডিয়ার সাথে প্রায় 40টা মতো অনলাইন, সেই সাথে 21 থেকে 22টা টেলিভিশনের করেসপন্ডেন্ট, জাতীয় পত্রিকার স্থানীয় সহ মিলে 600-র উপরে সাংবাদিক। আজকে একটা হোটেলের মালিক আমাকে দুঃখ করে বলছেন যে তিনি নাকি গত 3 বছরে 82 জন সাংবাদিককে লিস্টে চাঁদা দিয়েছেন। তো কাগজপত্র আছে কিনা দেখার জন্য যেতেন, উনি কাগজ থাকলেও দিতেন না। জানেন যে উনি কি চাই, 5,000 10,000 এভাবে ক্যাটাগরি ভাগ করে নাকি টাকা দিতেন। তাহলে এরপরে কিছুদিন আগে আমরা একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি পুলিশ নিয়ে, এই জন্য এসপি রুমে বসে আছি। এসপি নিজেই বলছেন আমাকে রাতে 3টায় নাকি সাংবাদিকরা ফোন করে জিজ্ঞেস করে কি জানেন, খাওয়া দাওয়া করছেন, শরীর কেমন আছে। তারপরে আরেকজন নাকি সাংবাদিক ফোন করে বলছেন যে 60 জন সাংবাদিক আছেন, তাদের নামগুলো একটু বলুন তো। উনি বললেন এরকম আপনাদের ট্রেনিং অনুযায়ী আমরা জানি যে 22টা সোর্স আছে, নামগুলো জোগাড় করার। আমাকে রাতের 3টায় ফোন করার কোনো মানে আছে? আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমি ওখানে গিয়েছিলাম মাত্র 5 মিনিটের জন্য। ওখানে দেখলাম 7-8 জন সাংবাদিক। ওনারা চলে যাওয়ার পরে উঁচু বললেন, দেখলেন এক একটা রিকোয়েস্ট আসামিকে ধরে আনতে। আমরা ওনাদের প্রেশারের পরে আসামি ধরে আনি, পরে দেখলাম ওই আসামির বিরুদ্ধে একটা মামলাও নাই।
এ ধরনের প্রেশারে কিন্তু কিছু দিচ্ছে, তাহলে এই যে আমাদের নেগেটিভ অপপ্রচারটা কিন্তু অনেক বেশি। এই আমাদের যদি জেলা প্রেস ক্লাব এই প্র্যাকটিস থেকে দূরে থাকতে পারে, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণকর কিছু বয়ে আনবে। এরপরে দেখুন আমাদের কিন্তু 200 গজ দূরে একটা প্রেস ক্লাব, ওখানে আমাদের সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সাংবাদিকের দলাদলি গ্রুপিংটা এখনো যায়নি। সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জ, একজনকে জেলাসি করে ঈর্ষা করে টিকতে দেয় না। অলরেডি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, ঢাকায় গিয়ে কে কোন পত্রিকার ডেলিগেট হবে, কে কোন দিকে করেসপন্ডেন্ট হবে, এগুলো নিয়ে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই এখানে আমরা ওগুলোতেও যাবো না, দলাদলিতেও যাবো না। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমরা আলোচনা করেছি, টকসলের সাইড থেকে 65টি সেক্টরের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা আমাদের জানান দিব, আমাদের অবস্থান জানান দিব। ওনাদের কোনো যদি উন্নয়নমূলক কর্ম থাকে বা দুর্নীতি বাকিটা তো আমরা নিজেরাই দেখবো। আমাদের অফিসিয়ালি ইমেল করবেন, আমরা ওখানে গিয়ে অমুক আসতে দিন না অমুক আসতে, এগুলো আমাদের বলার প্রয়োজন নাই, আমরা এগুলোও করবো না। সর্বশেষ বলবো যে আমাদের এটা কিন্তু আপনারা যে হ্যাঁ একটা অফিস চুপে পড়ার মতো, একটা জেলা প্রেস ক্লাব অফিস চুপে পড়ার মতো খুবই ইম্পর্টেন্ট। এটা এমন একটা যুগ, এটা কিন্তু সাংবাদিকদের বলা যায় যে একেবারে সুতিকাগার এই জায়গাটা, এই জায়গায় অফিস নেওয়াটাকে যারা নিয়েছেন কষ্ট করেছেন অনেক অনেক বছর ধন্যবাদ ভাই। ট্রেনিংয়ের কথা বলেছেন, ট্রেনিং নিয়ে আমাদের মাথায় আছে এবং এই ট্রেনিংটা একটু বেশি দরকার। অনেক সাংবাদিক এখনো 3 জন প্রতিটা করা গিয়েছে দিচ্ছেন, 3 জন প্রতিটা করা গিয়েছে, কীভাবে প্রতিটা শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না, কিছু মহিলা উচ্চারণ করতে পারবেন না, ওই জায়গায় নারী বলতে হবে। আপনি জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে দেখেন, ব্যাটসম্যান আর বলে না, ব্যাটার বলে, কারণ লিঙ্গ যে একটা বৈষম্য এটা দূর করার জন্য। আর তাই ট্রেনিংগুলো আমাদের খুবই দরকার। আর হ্যাঁ, প্রেস ক্লাব কিন্তু এটা আমার একটা গিল্টি ফিল হচ্ছে, আমাদের যারা নেতৃত্বে আছেন তারা এতগুলো কাজ করছেন, একটা টাকাও কিন্তু আমাদের থেকে নিচ্ছেন না। আমি বারবার সভাপতি এবং সাধারণ সম্পাদককে অফার দিলে বলে যে দিতে হবে না, আমরা ম্যানেজ করছি। তো এটা নিজেদের একটা এখানে কিন্তু খরচের ব্যাপার স্যাপার আছে, আমরা নিজেরা দিতে চাইলে ওরা নিচ্ছেন না, হয়তো পরে আমরা দেওয়ার জন্য জোর করে দিতে হবে এমন দিন। আর এটা ঠিক সর্বশেষ আমি যেটা বলবো, আপনারা অনেকে বলছেন আজকের উপস্থিতি, সামনে কিন্তু আমাদের উপস্থিতি আরও বাড়বে। এবং আমি কর্তৃপক্ষকে এটাই অনুরোধ করবো, আপনারা যেহেতু নিয়েছেন ছোটো আরও বেশি দেওয়া হবে না, আরও বড় আঙ্গিকে এটা ব্যবস্থা করুন। এবং ভবিষ্যতে আরও অনেক কথা নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আমার শ্রদ্ধাভাজন সকল সাংবাদিক বৃন্দকে আমার অন্তঃস্থল থেকে আমি দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। জেলা প্রেস ক্লাবে আজকের উপস্থিতি থেকে আমার নিজেরও খুব আনন্দ লাগতেছে। তবে মূল কথা যেটা বলবো সেটা হচ্ছে, একটা প্রেস ক্লাব গঠিত হয়েছে, এখানে প্রত্যেকটাই সাংবাদিক, হয়তো ভিন্ন পেশা যাদের ব্যক্তিগত থাকতে পারে। সাংবাদিক পেশা থেকে কীভাবে টাকা ইনকাম করে আমি এখনও জানি না। 9 বছর সাংবাদিকতা হয়ে গেছে, বাড়ির সুপারি বিক্রি করে সাংবাদিকতা করে। একটা কথা বলবো যে দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা সকলেরই দেখ। আমরা এখানে ওসি এসপি ডিসি কারো তোষামতি করবো না। বাস্তব যেটি বিগত সময়ে লিখতে পারিনি সেটা আমরা লিখতে চাই। কারণ বিগত সময়ে আমার এই অল্প বয়সে আমার ব্যবহৃত মোবাইল 40 দিন জব্দ ছিল ডিজিএফআই কন্ট্রোল রুম, শুধু সত্য লিখেছিলাম বিদায়। এরপর এনএসআর, এসবি, ডিএসবি এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে আমি সম্মুখীন হই নাই। সময় বলতো শিবিরের উপর। এরপর একটা মামলাও দিয়েছিল আমাকে, শাহজাহান ভাইকে গ্রেফতার করার যেদিন, সেদিন সে দুঃখের কথা আছে। আমি কোনো জামায়াতের রোকন টোকন বা দায়িত্ব ছিলাম না, কিন্তু হঠাৎ করে কেমন জানি জামায়াতের শাহজাহান ভাইকে গ্রেফতার করছে। ওই দিন সারা বাংলাদেশে আমিও গ্রেফতার। 6টা ককটেল দিয়ে আমাকে চালান দিয়েছিল এই এসপি মাসুদ সাহেব, বিতর্কিত এসপি মাসুদ যে এখান থেকে চলে গেছে। সে তখন এসবিতে ছিল এক গাড়া, সে আরেকজন। আমার খুব দুঃখ আসে, তবে বলবো না। মূল কথা হচ্ছে আমার দেশ, আমি এদেশকে ভালোবাসি। এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা এদেশের দুর্নীতিগুলো লিখতে গিয়ে আমাদের কলমটা যেন সঠিক থাকে। আর আমরা জেলা প্রেস ক্লাবে যারা আছি তারা যেন একে অপরের সাথে একতাবদ্ধতা থাকে। একতাবদ্ধতাই হচ্ছে সমাজ। এটা একটি সমাজ, এটি একটি পরিবার। এখানে আমাদের অভিভাবকরা রয়েছে। এখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সমন্বয়ক তারাই আমাদের বিচার করবে এবং বাইরে বলবে যে আমরা এটা তদন্ত করে দেখি কি হয়। এভাবে সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ করে এখানে দুর্নীতির বিরুদ্ধে আমরা লিখতে পারিনি।
বর্তমানে কক্সবাজার একটি পর্যটক নগরীকে সাজাতে হলে আমাদের দুর্নীতিগুলো তুলে ধরতে হবে। ভূমি অফিসের প্রতিনিয়ত দুর্নীতি, এখন সরকার একটা চলে গেলেও দুর্নীতিবাজরা ঠিকই তাদের পয়েন্টে রয়ে গেছে, তাদের কথাগুলো তুলে ধরতে হবে। এখন টমটম সিন্ডিকেট, অনেক গরিব মানুষ কি দেখাও মানুষ তার নামে একটি লাইসেন্স নাই। এখানে অনেক ব্যক্তি আছে শ্রমিক একজনের নামে 100টি টমটম লাইসেন্স, সে সুবিধা নিয়ে খাচ্ছে, তার বিরুদ্ধে লিখতে হবে। এরপরে টার্মিনালে যান, প্রতিদিন 100 টাকা করে তুলে, সরকার প্রথম হলেও টাকাগুলো এখনো রয়ে গেছে, তার বিরুদ্ধে লিখতে হবে। এভাবে এখানে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটগুলো রয়ে গেছে। ফুডে আমলাদের ওখানে গেলেও সিন্ডিকেট রয়ে গেছে। এখানে এক এক স্কুলে 30 বছর 40 বছর প্রধান শিক্ষক রয়ে গেছে, তার কোনো ব্যতিক্রম পাল্টি নেই, সে দুর্নীতি করে গেছে, একটা স্কুলকে লুটে পুড়ে গেছে, তার বিরুদ্ধে লিখতে হবে। এই লেখনীগুলো দিয়ে প্রকাশ করতে পারে যদি নিজেকে সাংবাদিক, তাহলে মনে করবে একটা সঠিক সংগঠনে আছে। আর যদি এগুলো প্রকাশ করতে না পারে তাহলে আমি সাংবাদিক নই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকজনের হাতেই মোবাইল, ইউটিউব। মানুষ এখন টেলিভিশন দেখে না, সকাল বিকাল মোবাইল দেখে। আমি আমার একটা অনলাইন আছে ইন টেরিটোরিয়াল নিউজ ITN, তৎকালীন সময়ে বেশি চালাতে গেলে যাই সর্বাস্ত হলো আমাদেরকে কল করতো যে তার চেয়ে বেশি উঠে যাবো বলে, এই কথাও আমাদের মনে আছে, এখন বলতে হচ্ছে। আমি চাই প্রতি সপ্তাহে একটা অনলাইনের মধ্যে যেভাবে দেশ বিদেশে সাক্ষাহন করেন, এভাবে আপনারা যারা আমাদের মুরব্বী আছেন সবাই একটা এখানেই বসে সাক্ষাহন করেন। দুর্নীতিগুলো যখন অনলাইনে প্রকাশিত হবে, ফেসবুকে চলে যাবে, তখন বুঝতে পারবে কোথায় কি দুর্নীতি হচ্ছে, প্রশাসন অটোমেটিক দেখবে। আমি আমার বিগত সময়ে কোনো এসপিডিসির সাথে ছবি ধরি নাই, আমার মনে হয় নাই সে সরকারের বেতন খেয়ে এখানে কাজ করতেছে, আমরা নিজের টাকা খরচ করে দেশকে ভালোবাসতেছি, তারা পয়সার খাতিরে ভালোবাসতেছে। এরপরে বিজেপি, সীমান্ত এলাকায় বিজেপিকে দেখেছি প্রত্যেকবার হাজার হাজার ইয়াবা ধরে, কিন্তু ইয়াবার লোকগুলা নাই, তারাই ইয়াবা ব্যবসাগুলো করায়, সে প্রমাণ আমার কাছে আছে। বলতে গেলে ওই নবী হুসেন নামের একজন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে আমি লিখেছিলাম, যখন আমি লিখতে পারতেছি না আমার গুলি দিছে, জসিম ভাইকে দিয়ে আমি মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবার যুগান্তরে লিখিয়েছিলাম, নিউজটা আমার জিজ্ঞেস করেন, শুধু প্রকাশ করেছিলাম যুগান্তরে, আমি প্রকাশ করতে পারতেছিলাম না। যুগান্তরে যখন প্রকাশ হওয়ার পর তারা ঘোষণা দিলে নবী হোসেনকে ধরতে পারলাম 8 লক্ষ টাকা ঘোষণা, কিন্তু সেই নবী হোসেন থেকে কোটি কোটি টাকা তারাই আত্মসাৎ করেছে, কিন্তু তারা গিয়েছে তাকে ধরাই দেয়নি, তারা সহ্য রাখছে। আর মাল ধরে তারাই ছবি তুলে আসামি নেই। এদের বিরুদ্ধে লেখে এ দেশকে যদি ইয়াবা মুক্ত করতে চান, আমার বড় ভাইরা বলেছে এখানে ইয়াবা মুক্ত করতে হবে। ইয়াবা মুক্ত, ইয়াবা ব্যবসা করাচ্ছে কারা? প্রশাসন। বিগত সময়ে ইয়াবা ব্যবসায়ীরা আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছে, আমাকে ক্রস ফায়ার দিবে বলছে ইয়াবা ব্যবসা না করলে, অপরাধী বলতেছে, আমাকে সমান ভাগে ভাগ দিতে বলছে, ইয়াবা ব্যবসা করতে বলছে, না দেশ থেকে চলে যেতে বলছে। এগুলোর বিরুদ্ধে এক একটি আলোচনা যখন অনলাইনে হবে, প্রত্যেক ফেসবুকে শেয়ার হবে। আমাদের এখানে 56 জন আছি, মনে করেন 30 জন আছি, সবার ফেসবুক থেকে শেয়ার করলাম, অটোমেটিকলি প্রশাসন পেয়ে যাবে, তখন সেটার উপর সে বাধ্য হবে নিতে। আর না হলে আমরা তার বিরুদ্ধে কোর্টের সামনে দাঁড়াই আমরা আন্দোলন করবো যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না। এটাই জেলা প্রেস ক্লাবের নীতি হতে হবে। যে আমি ছোট মানুষ বলতেছি, কারণ এই কণ্ঠ 15 বছরে অফ ছিল। অনেক সময় আমাকে জেলা প্রেস ক্লাবে নতুন একটার পরেও সন্ধ্যা করতো, এই বলে শিবিরের লোক, ওই যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল শিবির জামাত বলে, এগুলোই অনেক মনের কষ্ট। এগুলো আমি প্রত্যেকটা স্তরে, যেদিন সরকার পতন হয়েছে আমি ডিসিএফআই প্রধানকে কল দিয়েছি, স্যার আর কি কল দেবেন, বিরক্ত কি আর করবেন, চুপচাপ। NSAকে কল দিয়েছি জেনারেল সাহেবকে, জিজ্ঞেস করেন আমারে কি আর কল দেবেন। যখন আন্দোলন চলাকালীন সময় আমার 22-23টা কল দিচ্ছে, তুমি ইউটিউবে অপপ্রচার করিও না। আমার ইউটিউবে সাবস্ক্রাইব ছিল 2.5 লক্ষ। প্রথম সিলভার বাটন কক্সবাজারে পেয়েছিলাম আমি, এরপরে যদি কেউ সিলভার বাটন পাই ইউটিউবে মুয়াজ্জেম হোসেন শাকিল পেয়েছিল। এখন ইউটিউবের জগতে আমি খুব সুশাল, গোয়েন্দা সংস্থার নজরদারি আমার উপর থাকতে জন্য প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার নজরদারিতে আমি ছিলাম এবং গিয়েছি। আমার এই দুঃখগুলো অনেক আছে, অনেক আছে, এখনও তারা অনেক সময় বলে। এরপরে এই যে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে নিয়েছে, যেমন ফায়ার সার্ভিস, একটা ফায়ার সার্ভিস ব্যবসা করতে এরকম লোক যাতে আমাদের এই পবিত্র কক্সবাজার জেলা প্রেস ক্লাবে যাতে না থাকে। তো আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সবাই আসছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই।